আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা খুব কমন টপিক নিয়ে আলোচনা করব। এটা খুবই কমন টপিক, সবাই এই টপিক সম্পর্কে কম বেশি অবগত আছেন। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা কী, এটা কোন আইন দ্বারা পরিচালিত হয়, এ সম্পর্কে কোন কোন আইনে বলা আছে এবং কখন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করবেন, কোন কোন ক্ষেত্রে বিজ্ঞ আদালত এই আবেদন মঞ্জুর করবেন আর কোন কোন ক্ষেত্রে বিজ্ঞ আদালত এই আবেদন মঞ্জুর করবেন না, এবং এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আপনার যারা ক্ষতিগ্রস্ত তাদের উচ্চ আদালতে কোনো বা প্রতিকারের কোনো সম্ভাবনা আছে কিনা বা প্রতিকারের কোনো সুযোগ আছে কিনা। আজকে আমি অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, আজকে আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। ধরেন একটা মামলা নিয়ে, একটা সম্পত্তি নিয়ে মামলা বিচারাধীন আছে, একটা দেওয়ানি মোকদ্দমা চলমান আছে বা বিচারাধীন আছে। ওই অবস্থায় মোকদ্দমাধীন সম্পত্তির বিবাদী বা কোনো পক্ষ যাতে অন্য কোনো জায়গায় হস্তান্তর করতে না পারে, অথবা ওই নালিশি সম্পত্তি যাতে কোনো রূপ পরিবর্তন করতে না পারে বা স্ট্রাকচার যাতে পরিবর্তন করতে না পারে, অথবা নালিশি জায়গা যাতে কোনো ক্ষতি করতে না পারে, অপচয় করতে না পারে বা কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে, অথবা আপনি একটা নালিশি জায়গায় দখলে আছেন, আপনাকে বেদখলের হুমকি দিচ্ছে, আপনাকে যাতে আইনসঙ্গত উপায় ব্যতীত বেদখল করতে না পারে, মোকদ্দমাধীন সম্পত্তি যাতে মামলা চলমান অবস্থায় আগন্তুক কোনো ব্যক্তির বরাবর বা তৃতীয় ব্যক্তির বরাবর যাতে বিক্রি করতে না পারে বা ক্ষতি সাধন করতে না পারে। এই জন্য আপনি বিজ্ঞ আদালতে মামলা চলমান অবস্থায় আপনি নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে হলফনামা সহকারে আবেদন করতে হবে। এক কথায়, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা হচ্ছে এমন একটা আবেদন, মামলা চলমান অবস্থায় একটা সম্পত্তির যাতে ক্ষতি সাধন না হয় বা মামলা চলমান অবস্থায় কোনো সম্পত্তি যাতে অন্য কোনো জায়গায় হস্তান্তর করতে না পারে বা মোকদ্দমাধীন সম্পত্তি যাতে ক্ষতি সাধন করতে না পারে, এই জন্য বিজ্ঞ আদালতের আদেশ চেয়ে, নিষেধাজ্ঞা চেয়ে যে আবেদন করা হয় সেটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। এটা মামলা চলমান অবস্থায় করতে হয় এবং হলফনামা সহকারে করতে হয়। এই সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 39, রুল 1 and 2 এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন বা এসআর অ্যাক্ট এর 53 ধারায় এ সম্পর্কে বলা আছে। তবে এসআর অ্যাক্টের 53 ধারায় বলা থাকলেও এই নিষেধাজ্ঞার কার্যপ্রণালী বা প্রসিডিউর চলবে দেওয়ানি কার্যবিধি 1908 অনুযায়ী, অর্ডার 39, রুল 1 and 2 অনুযায়ী। তাহলে এখন কথা হচ্ছে, অস্থায়ী নিষেধাজ্ঞার যদি আপনি আবেদন করেন, একটা মামলা চলমান আছে, আপনি দেখতেছেন বিবাদী পক্ষ বা অপর পক্ষ এই মামলায় হেরে যাওয়ার ভয়ে বা পরাজিত হওয়ার ভয়ে ওরা যদি আপনাকে হয়রানি করার উদ্দেশ্যে বা ইচ্ছাকৃতভাবে ওরা যখন বুঝতে পারবে এই মামলায় তারা পরাজিত হবে বা হেরে যাবে, তখন বিবাদী পক্ষ বা অপর পক্ষ যদি নালিশি সম্পত্তি অন্য জায়গায় হস্তান্তর করার কোনো অপচেষ্টা করতেছে অথবা নালিশি সম্পত্তি ক্ষয় করার, ক্ষতি করার বা ক্ষতি সাধন করার চেষ্টা করতেছে, সেক্ষেত্রে আপনি অতি দ্রুত দেওয়ানি আদালতে, যে আদালতে মামলা চলমান আছে সে আদালতে আপনি এই নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন, অর্ডার 39, রুল 1 and 2 অনুযায়ী। এখন কথা হচ্ছে, আপনি যখন নিষেধাজ্ঞার আবেদন করবেন তখন আপনাকে বিজ্ঞ আদালতে কি কি বিষয় প্রমাণ করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এক্ষেত্রে আপনাকে বিজ্ঞ আদালতে 4টা বিষয় প্রমাণ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে প্রাইমা ফেসি কেস প্রমাণ করতে হবে, অর্থাৎ আপদদৃষ্ট কোনো মোকদ্দমা আছে কিনা, আপদদৃষ্ট কোনো মোকদ্দমা আছে কিনা, প্রাইমা ফেসি কেস আছে কিনা সেটা আপনাকে বিজ্ঞ আদালতের সম্মুখে প্রমাণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে অপূরণীয় ক্ষতি, ইরিপিয়ারেবল লস,
অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর না করিলে আপনার যে অপূরণীয় ক্ষতি হবে, ইরিপিয়ারেবল লস হবে, সেটা বিজ্ঞ আদালতকে কী করতে হবে, সেটা বোঝাতে হবে এবং সন্তুষ্ট করতে হবে। 3 নাম্বার হচ্ছে কি, সুবিধা অসুবিধার ভারসাম্য, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স ইন ফেভার অফ পিটিশনার। অর্থাৎ দরখাস্তকারীর পক্ষে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স আছে কিনা, সুবিধা অসুবিধার ভারসাম্য আছে কিনা, এই বিষয়গুলা, সুবিধা অসুবিধার ভারসাম্যগুলা বিজ্ঞ আদালতকে কী করতে হবে, বিজ্ঞ আদালতের সম্মুখে তুলে ধরতে হবে এবং স্যাটিসফাই করতে হবে। 4 নাম্বার বিষয় হচ্ছে, অস্থায়ী নিষেধাজ্ঞা যদি মঞ্জুর না করে এবং আপনার যে অপূরণীয় ক্ষতি হবে সেটা অর্থ দ্বারা পূরণযোগ্য না। অর্থাৎ আপনার যে অপূরণীয় ক্ষতি হবে, ইরিপিয়ারেবল লস হবে, যেটি অর্থ দ্বারা এই লসটা পূরণ করা সম্ভব না। এই জিনিসটা বিজ্ঞ আদালতের সম্মুখে আপনাকে তুলে ধরতে হবে এবং বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে হবে। এই 4টা বিষয় যদি আপনি বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে পারেন, স্যাটিসফাই করতে পারেন শুনানি অন্তে, তাহলে বিজ্ঞ আদালত বিবাদীর বিরুদ্ধে বা অপরপক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করতে পারে। বিজ্ঞ আদালত চাইলে শোকজ করতে পারেন, অথবা স্ট্যাটাস করে আদেশ দিতে পারেন, অথবা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিতে পারেন। এক্ষেত্রে ভিউয়ার্স, আমি একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা কি, অ্যাট ইন্টারিম ইনজাংশনটা কি। আপনি ইনজাংশন চেয়েছেন, কিন্তু ইনজাংশনের একটা প্রসিডিং আছে, সেটা হচ্ছে কি, অপরপক্ষের প্রতি বিজ্ঞ আদালত শোকজের নোটিশ পাঠাবেন এবং ওই নোটিশ জারি হয়ে আসবে, অপরপক্ষ আপত্তি দাখিল করবে, উভয় পক্ষ শুনানি হবে, এরপর শুনানি অন্তে নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর না মঞ্জুর, এই প্রসিডিংটা এভাবে হয়। এটাই হচ্ছে জেনারেল নিয়ম সিভিল কোর্টে। কিন্তু আপনি দরখাস্তকারী, আপনি যদি দেখেন যে নোটিশ জারি করা বা নোটিশ জারির যে প্রসিডিং, এগুলা করতে করতে যদি আপনার নিষেধাজ্ঞার যে প্রয়োজন, এই জিনিসটা যদি ব্যাহত হয়ে যায়, অর্থাৎ যে উদ্দেশ্যে আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন, যে উদ্দেশ্যে আপনি নিষেধাজ্ঞার জন্য বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়েছেন, আপনি যদি মনে করেন যে নোটিশ জারি করতে করতে বা বিবাদীরা আপত্তি দাখিল করতে করতে আপনার নিষেধাজ্ঞার উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যাবে, সেটা যদি বিজ্ঞ আদালতকে আপনি সন্তুষ্ট করতে পারেন এবং বিজ্ঞ আদালতও যদি সেটা সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত কী করতে পারে, নোটিশ জারি ছাড়া, অর্থাৎ নোটিশ জারি না হওয়া পর্যন্ত বা আপত্তি দাখিল না হওয়া পর্যন্ত বিজ্ঞ আদালত সরাসরি একটা নিষেধাজ্ঞার আদেশ দিয়ে থাকেন, যেটাকে বলা হয় অ্যাট ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। অর্থাৎ নোটিশ জারি হয়ে না আসা পর্যন্ত বা আপত্তি দাখিল না হওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য বিজ্ঞ আদালত সরাসরি যে নিষেধাজ্ঞা জারি করে, সেটা হচ্ছে অ্যাট ইন্টারিম ইনজাংশন বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তাহলে ভিউয়ার্স, আমরা দেখলাম যে নিষেধাজ্ঞা পাওয়ার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় প্রমাণ করতে হবে: প্রাইমা ফেসি কেস, ইরিপিয়ারেবল লস, এরপর হচ্ছে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স, আর যে লসটা হবে সেটা অর্থ দ্বারা পূরণযোগ্য না, এটা বিজ্ঞ আদালতে আপনাকে স্যাটিসফাই করতে হবে। এখন কথা হচ্ছে, বিজ্ঞ আদালত কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আপনি নিষেধাজ্ঞা চাইলেন, তার মানে বিজ্ঞ আদালত মঞ্জুর করে ফেলবে, এটা তো কোনো কথা না। তাহলে কোন কোন ক্ষেত্রে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না? যদি দেখেন যে বিজ্ঞ আদালত যদি দেখে যে এই মামলায় প্রাইমা ফেসি কেস নাই, অর্থাৎ এই মামলাটা আলটিমেটলি আপনার বিরুদ্ধে যাবে, এই মামলাটা আপনি জয়লাভ করার কোনো সম্ভাবনা নাই, প্রাইমা ফেসি কেস নাই, আপাতদৃষ্টিতে কোনো মোকদ্দমা না থাকলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। অথবা যদি অপূরণীয় ক্ষতির সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রেও মঞ্জুর করবে না। সুবিধা অসুবিধার ভারসাম্য যদি আপনার পক্ষে না থাকে, সেক্ষেত্রেও বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। অথবা আপনি কোনো একটা কোম্পানি বা কোনো একটা ফ্যাক্টরির বিরুদ্ধে আপনি নিষেধাজ্ঞা চাইলেন, যদি নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করা হয়, তাহলে সেখানে যে উৎপাদনের যে প্রক্রিয়া, সেখানে যে কর্ম প্রক্রিয়া বা উৎপাদনের প্রক্রিয়া, এই বিষয়গুলো যদি ব্যাহত হয়, সেক্ষেত্রেও কি হবে না, নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করবে না। অথবা কোনো একটা মামলার বা ফৌজদারি মামলার বা কোনো একটা মামলার কার্যপ্রণালী স্টপ করার জন্য, বন্ধ করার জন্য আপনি যদি নিষেধাজ্ঞা চান, সেক্ষেত্রেও বিজ্ঞ আদালত এই নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করবে না। এবং আরও কয়েকটা বিষয়ে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করে না, সেটা হচ্ছে কি,
যদি আপনি আপনার পরিচয়টা যদি বিজ্ঞ আদালতে এস্টাবলিশ করতে না পারেন, আপনি নিষেধাজ্ঞা চাইলেন কিন্তু আপনি আপনার যে লিগ্যাল আইডেন্টিটি সেটা যদি বিজ্ঞ আদালতে এস্টাবলিশ করতে না পারেন, সেক্ষেত্রেও বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করবে না। অথবা আপনি যে ওই সম্পত্তিতে দখলে আছেন বা আপনার যে সত্ত্ব আছে, এই বিষয়গুলো যদি আপনি বিজ্ঞ আদালতে প্রমাণ করতে না পারেন, সেক্ষেত্রেও বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করবে না। তাহলে এইভাবে কয়েকটা ক্ষেত্রে যেগুলো আমি বললাম ভিউয়ার্স, এই ক্ষেত্রগুলো ছাড়াও আরও কয়েকটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করবে না। এখন কথা হচ্ছে, নিষেধাজ্ঞা মঞ্জুর বা না মঞ্জুর হলে যারা ক্ষতিগ্রস্ত পক্ষ ওনারা কি করতে পারে? হ্যাঁ ভিউয়ার্স, এক্ষেত্রে যদি দেখা যায় নিষেধাজ্ঞাটা যদি অর্ডার 39 রুল 1 and 2 অনুযায়ী যদি নিষেধাজ্ঞাটা দেওয়া হয়, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারবে। এটা হচ্ছে মিস আপিল। দেওয়ানি কার্যবিধির 1908-এর 104 ধারা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পক্ষ মিস আপিল দায়ের করতে পারে। হ্যাঁ, তবে নিষেধাজ্ঞাটা যদি 151-এ করা হয়, 151 ধারায় যদি নিষেধাজ্ঞার আবেদন করা হয় এবং সেই ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করে, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ আপিল করতে পারবে না, সেই ক্ষেত্রে রিভিশন করতে পারে। তো ভিউয়ার্স, এটা কোন জায়গায় বলা আছে? এটা একটা রেফারেন্সে বলা আছে, সেটা হচ্ছে 25 DLR পেজ নাম্বার 293। 25 DLR পেজ নাম্বার 293 বলা আছে, যদি নিষেধাজ্ঞাটা যদি অর্ডার 39 রুল 1 and 2 অনুযায়ী করা হয়, সেক্ষেত্রে এটার বিরুদ্ধে আপিল চলে, মিস আপিল। আর যদি 151-এ করা হয়, সেক্ষেত্রে রিভিশন চলে, আপিল চলবে না। এটা 25 DLR পেজ নাম্বার 293-এ বলা আছে। তো ভিউয়ার্স, এই নিষেধাজ্ঞার বিষয়ে, অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে আরও কয়েকটা রেফারেন্স আছে। আমরা দেখি, কয়েকটা রেফারেন্স দেখি যে নিষেধাজ্ঞার বিষয়ে কি বলা আছে। 1 নাম্বার হচ্ছে সুবিধার ভারসাম্য। সুবিধার ভারসাম্য অবশ্যই দরখাস্তকারীর পক্ষে থাকতে হবে, তখনই নিষেধাজ্ঞা মঞ্জুর হবে। এটা হচ্ছে 35 DLR পেজ নাম্বার 25। আবার 37 DLR পেজ নাম্বার 103-তেও এটা বলা আছে। অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানকালে বাদীর কথিত অস্তিত্বের সম্পর্কে বাদীর সুস্পষ্ট এবং যুক্তিযোগ্য মামলা আছে কিনা সেটা বিজ্ঞ আদালত বিবেচনা করবেন। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানকালে বাদীর কথিত অস্তিত্ব বা বাদীর যে যুক্তিযোগ্য কোনো মামলা আছে কিনা, প্রাইমা ফেসি কেস আছে কিনা, সেটা বিবেচনা করতে হবে। এটা হচ্ছে 33 DLR পেজ নাম্বার 212। আবার বলা হচ্ছে, পারিবারিক আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করে না। অর্থাৎ পারিবারিক আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করিতে পারে না। এটা হচ্ছে 40 DLR পেজ নাম্বার 305। আপনি পারিবারিক আদালতে গিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেন, সেক্ষেত্রে পারিবারিক আদালত কিন্তু কি করে না, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করতে পারে না। 40 DLR পেজ নাম্বার 305-এ এটা স্পষ্ট বলা আছে। আরেকটা বিষয় হচ্ছে, জমির পরিমাণ যদি সুনির্দিষ্ট না হয়, অর্থাৎ আপনি যে জমি নিয়ে মামলা করতেছেন বা মামলা চলমান আছে, ওই সম্পত্তির আইল বা সীমানা যদি স্পেসিফিক না হয়, সুনির্দিষ্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। এটা হচ্ছে 43 DLR পেজ নাম্বার 226। 43 DLR পেজ নাম্বার 226-এ বলা আছে কি, জমির পরিমাণ যদি সুনির্দিষ্ট না হয়, জমির আইল বা সীমানা যদি স্পেসিফিক না হয়, সেক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করা যাবে না। আরেকটা হচ্ছে, সুনির্দিষ্ট দখল না থাকলে আপনি নিষেধাজ্ঞা চাইলেন কিন্তু ওই নালিশি সম্পত্তিতে আপনার সুনির্দিষ্ট কোনো দখল নাই, স্পেসিফিক পজেশন নাই আপনার, সেক্ষেত্রেও কিন্তু বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করবে না। সেটা বলা আছে 35 DLR পেজ নাম্বার 145। অর্থাৎ আপনাকে নিষেধাজ্ঞা পেতে হলে অবশ্যই নালিশি সম্পত্তিতে আপনার সুনির্দিষ্ট দখল থাকতে হবে, স্পেসিফিক পজেশন থাকতে হবে, আদারওয়াইজ আপনি নিষেধাজ্ঞা পেতে পারেন না। এটা হচ্ছে 35 DLR পেজ নাম্বার 145। আরেকটা বিষয় আছে, নিষেধাজ্ঞার আবেদনের ক্ষেত্রে দরখাস্তকারীকে অবশ্যই উইথ ক্লিন হ্যান্ড বা পরিষ্কার হাতে বিজ্ঞ আদালত আসতে হবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। নিষেধাজ্ঞার আবেদনের ক্ষেত্রে বা নিষেধাজ্ঞা পাওয়ার ক্ষেত্রে দরখাস্তকারীকে বিজ্ঞ আদালতের সম্মুখে উইথ ক্লিন হ্যান্ড বা পরিষ্কার হাতে আসতে হবে, আদারওয়াইজ বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করবে না। এটা বলা আছে 53 DLR পেজ নাম্বার 161। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম যে নিষেধাজ্ঞা কি, অস্থায়ী নিষেধাজ্ঞা কেন জারি করা হয়, এটা কিভাবে আবেদন করতে হবে, কোন আইনে করতে হবে, কখন এই অস্থায়ী নিষেধাজ্ঞার
আবেদন করতে হবে এবং এই আবেদনের ক্ষেত্রে কোন কোন বিষয় বিজ্ঞ আদালতে প্রমাণ করতে হবে, আবার বিজ্ঞ আদালত কোন কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা বা অ্যাট ইন্টারিম ইনজাংশন প্রয়োগ করেন না বা জারি করেন না বা আদেশ দেন না। আবার এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার কি, রিভিশনে যাবে নাকি আপিলে যাবে, আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম এবং এই বিষয়ে কয়েকটা উচ্চ আদালতের রেফারেন্সও আমরা দেখলাম। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া